আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসুমানিকা। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বলেছেন, সরকার চায় অতীত ও বর্তমান সবসময়ের দুর্নীতির অভিযোগ সমানভাবে তদন্তের আওতায় আসুক। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের 12,000 কোটি টাকার সেবা খাতে দুর্নীতির হিসাব নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, দুর্নীতির দায় শুধু রাজনৈতিক সরকারের নয়, রাষ্ট্রের স্থায়ী অংশ অর্থাৎ প্রজাতন্ত্রের কর্মচারীদেরও রয়েছে। এমনকি কোন কোন উপদেষ্টার বিরুদ্ধে এক ধরনের সুনির্দিষ্ট অভিযোগ তখন ছিল, দুদক তখন কিছু কাজ করার চেষ্টা করেছিল। আমাদের মনে আছে দু একজন উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তার বিরুদ্ধে ইত্যাদি ইত্যাদি। সো এই দায়িত্ব দুদকের, এবং দুদক তারও আগের আওয়ামী লীগের সময়কার এবং দুদক আমাদের সময়কারও। আমি এটাও বলতে চাই যে এই সরকারের সময়ও দুদক একটা স্বাধীন কমিশন হিসেবে কাজ করবে এবং দেখার চেষ্টা করবে এই সরকারেরও কেউ কোন ধরনের দুর্নীতিতে ইনভলভ আছে কিনা। অন্যদিকে জাতীয় সংসদে উত্থাপিত এবং স্থায়ী কমিটির সুপারিশ করা সাইবার সুরক্ষা আইন 2026-এর সংশোধনের মাধ্যমে সাইবার স্পেসে জুয়া খেলার অপরাধ ও দণ্ড সংক্রান্ত ধারাটি পুরোপুরি বিলুপ্ত করা হচ্ছে। সাইবার সুরক্ষা আইন 2026 পাশ হলে মূল আইনের 20 নম্বর ধারাটি বাদ যাবে। এর ফলে ডিজিটাল মাধ্যমে জুয়া খেলা, জুয়ার অ্যাপ বা পোর্টাল পরিচালনা, অংশগ্রহণ কিংবা প্রচারণা এসব অপরাধ আর সাইবার সুরক্ষা আইনের অধীনে বিচারযোগ্য থাকবে না। তথ্যটি নিশ্চিত করার জন্য পাঠকদের নির্ভরযোগ্য সরকারি সূত্রে যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে। মঙ্গলবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বিলটি পাশের জন্য উপস্থাপন করতে যাচ্ছেন ভারপ্রাপ্ত মন্ত্রী ফকির মাহবুব আনাম। এই মহান সংসদে উত্থাপিত সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026-এর পরীক্ষামূলক 3 বৈঠক দিবসের মধ্যে সংসদের রিপোর্ট প্রদানের জন্য আইন, বিচার ও সংশোধন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ইউনিয়ন পর্যায়ে সরকারি খাতে গবাদি পশুর কৃত্রিম প্রজনন সেবা বুধবার 1 জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ প্রাণী সম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতি। রাজধানী জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আজাদ হোসেন এই সিদ্ধান্তের কথা জানান। সমিতির দাবি, দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও সমাধান পাওয়া যায়নি। ফলে বাধ্য হয়ে তারা এআই সেবা বন্ধের মতো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তাদের মতে, ইউনিয়ন পর্যায়ে এআই সেবা বন্ধ থাকলে গবাদি পশুর উৎপাদন, খামার ব্যবস্থাপনা এবং স্থানীয় কৃষি অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়বে। যে কোনো উপায়ে বা পদ্ধতিতে আমাদের একটি মজুরি নির্ধারণ এবং উহা বাস্তবায়নের দৃশ্যমান না হওয়া পর্যন্ত আমরা সরকারি কাজে ফিরে না আসার সিদ্ধান্ত নিয়েছি। আপনাদের মাধ্যমে প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং দেশবাসীর কাছে আমাদের দাবির যৌক্তিকতা তুলে ধরলাম। আশা করি দেশের সাধারণ জনগণ এবং গোসম্পদ উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট সকল মহল এগিয়ে আসবেন বলে আমরা আশাবাদী। অন্যদিকে দেশের প্রধান নদ নদীগুলোর পানি বৃদ্ধির প্রবণতা দেখা দিলেও আপাতত বন্যার কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। মঙ্গলবার প্রকাশিত 3 ও 5 দিনের ডিটারমিনিস্টিক পূর্বাভাসে দেখা গেছে, যমুনা, পদ্মা ও ব্রহ্মপুত্র অববাহিকার বিভিন্ন পয়েন্টে পানি বাড়লেও তা বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বর্তমান তথ্য অনুযায়ী কুড়িগ্রামের ধরলা নদীর পানি বিপদসীমার 26.05 মিটারের নিচে 25.61 মিটারে প্রবাহিত হচ্ছে। সুরমা ও কুশিয়ারা নদীর পানি সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে বিপদসীমার নিচে রয়েছে এবং আগামী কয়েকদিন সেখানে পানি হ্রাসের প্রবণতা বজায় থাকবে। ভৌগোলিকভাবে মাউন্ট এরেবাস দক্ষিণ মেরু থেকে প্রায় 1350 কিলোমিটার দূরে রস সাগরের রস দ্বীপে অবস্থিত। বিশ্বের দক্ষিণতম সক্রিয় আগ্নেয়গিরিটি অবিরাম আগ্নেয় গ্যাস নির্গত করে, আর সেই গ্যাসে লুকিয়ে আছে এক বিস্ময়কর উপাদান, বিশুদ্ধ সোনার আণুবীক্ষণিক স্ফটিক। বিজ্ঞানীরা জানিয়েছেন, আগ্নেয়গিরির লাভা থেকে নির্গত গ্যাসে থাকা এই সোনার কণাগুলো প্রায় 1000 কিলোমিটার পর্যন্ত ভেসে গিয়ে অ্যান্টার্কটিকার বরফে জমা হতে পারে। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দেখা গেছে, এই সোনার কণাগুলো সাধারণ ধূলিকণা নয়, বরং
বরং ক্ষুদ্র হলেও সুগঠিত স্ফটিকের আকার ধারণ করে। কোনো কোনো স্ফটিকের ব্যাস 60 মাইক্রোমিটার পর্যন্ত। জিওফিজিক্যাল রিসার্চ লেটার্সে 1991 সালে প্রকাশিত গবেষণায় বলা হয়, মাউন্ট এরেবাস প্রতিদিন প্রায় 80 গ্রাম বিশুদ্ধ সোনার স্ফটিক বায়ুমণ্ডলে ছড়িয়ে দেয়। বর্তমান বাজার দরে এর মূল্য দৈনিক প্রায় $6,000 আর বছরে তা দাঁড়ায় $20 লাখ বেশি, বাংলাদেশি মুদ্রায় 24 কোটি টাকার বেশি। বিশ্বের আরও কয়েকটি আগ্নেয়গিরি, হাওয়াইয়ের কিলাউয়া, ইতালির মাউন্ট অ্যাটনা, আলাস্কার অগাস্টিন এবং মেক্সিকোর এল চিনোন অল্প পরিমাণে সোনা নির্গত করে। তবে মাউন্ট এরেবাসের উৎপাদন ও স্ফটিকের গঠন এতটাই ব্যতিক্রমী যে বিজ্ঞানীরা এখনও পুরো রহস্য উন্মোচন করতে পারেননি। গবেষকরা দুটি সম্ভাব্য ব্যাখ্যা দিয়েছেন। এক তথ্য অনুযায়ী, ক্লোরিন সমৃদ্ধ আগ্নেয় গ্যাস বাতাসে ঠান্ডা হওয়ার সময় সরাসরি সোনার স্ফটিক তৈরি হতে পারে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস বলেছেন, লেবাননের কোনো ভূখণ্ড দখলের উচ্চাকাঙ্ক্ষায় ইসরায়েলের নেই। তবে দেশটির প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরায়েলি সেনারা 1 মিলিমিটারও সরবে না। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে জানানো হয়েছে, যুদ্ধ অবসানের লক্ষ্যে চুক্তি স্বাক্ষরের পর মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান লেবানন সফর করেন এবং সেই দিনই কাটস এই মন্তব্য করেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত নথিতে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী লেবানন সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করবে এবং সংশ্লিষ্ট অবকাঠামো ভেঙে দেশের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠা করবে। এর ফলে ইসরায়েলি সেনার প্রত্যাহারের পথ উন্মুক্ত হবে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন জানিয়েছেন, হিজবুল্লাহকে বিতাড়িত করতে সেনাবাহিনীকে ইসরায়েল সীমান্ত পর্যন্ত মোতায়েন করার পরিকল্পনা করা হচ্ছে। এদিকে ইসরায়েল দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে আবারও হামলা চালিয়েছে। ওই এলাকায় সেনাদের উপর হামলার জবাবেই এই অভিযান পরিচালিত হয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার একটি বিস্ফোরণে আইডিএফের এক সেনা গুরুতর আহত হয়েছেন। কাটস বলেন, পরীক্ষামূলক কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ লেবাননের 2টি নির্ধারিত স্থান থেকে সেনা প্রত্যাহার করা হবে। এর বাইরে অন্য কোনো এলাকা থেকে সেনা সরানোর সম্ভাবনা নেই। এই কর্মসূচির আওতায় লেবাননের সেনাবাহিনী দায়িত্বভার গ্রহণ করবে। তিনি আরও বলেন, লেবাননে কোন কোন এলাকা থেকে সেনা প্রত্যাহার করা হবে তা নিয়ে দুশ্চিন্তার প্রয়োজন নেই, কারণ হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরায়েল সরে যাবে না। 2014 সালে ব্রাজিলে চতুর্থ বিশ্বকাপ জয়ের পর আর কোনো মেজর টুর্নামেন্টের ফাইনাল খেলতে পারেনি জার্মানি। সেই সাফল্যের পর বড় মঞ্চে তাদের প্রভাব ক্রমেই ক্ষীণ হয়েছে। বর্তমান বিশ্বকাপে জার্মানদের নজর ছিল শেষ 16 সম্ভাব্য প্রতিপক্ষের দিকে। কোচ জুলিয়ান নাগলসম্যানও বলেছিলেন, এই টুর্নামেন্টে আরও কিছু করার সুযোগ ছিল। তার ভাষায়, তারা শেষ 16-য় ফ্রান্সের বিপক্ষে নিজেদের দেখতে পছন্দ করতেন, কিন্তু দল যথেষ্ট ভালো করতে পারেনি। 38 বছর বয়সী নাগলসম্যান 2023 সালে জার্মান দলের দায়িত্ব নেন। গত 40 বছরে তিনি সর্বকনিষ্ঠ কোচ হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বে দল পরিচালনার সুযোগ পেয়েছিলেন, কিন্তু সেই মাইলফলক ম্যাচটি প্যারাগুয়ে ছিনিয়ে নেয়। 2018 এবং 2022 বিশ্বকাপ গ্রুপ পর্ব পেরোতে না পারা জার্মানরা এবার বিদায় নিল শেষ 32 থেকেই। ফলে নাগলসম্যানের ভবিষ্যৎ এখন বড় অনিশ্চয়তার মুখে। অন্যদিকে হারের শঙ্কায় ম্যাচ শুরু হলেও দ্বিতীয়ার্ধে সম্পূর্ণ ভিন্ন চেহারায় মাঠে নেমেছিল ব্রাজিল। ঘুরে দাঁড়িয়ে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে তারা জাপানকে 2-1 গোলে হারিয়ে শেষ 16 নিশ্চিত করে। ম্যাচ শেষে নিউ ইয়র্ক টাইমস ও দ্য গার্ডিয়ান সহ বিশ্ব গণমাধ্যম ব্রাজিলের পারফরমেন্সকে প্রশংসায় ভাসিয়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমস ব্রাজিলের এই জয়কে রোমাঞ্চকর ও নাটকীয় বলে বর্ণনা করেছে। তাদের লাইভ প্রতিবেদনে বিশেষভাবে মূল্যায়ন করা হয়েছে আর্সেনালের স্ট্রাইকার গ্যাব্রিয়েল মার্টিনেল্লির পারফরমেন্স। ম্যাচে 96তম মিনিটে তার গোলটি ব্রাজিলকে শেষ 16তে জায়গা করে দেয়। প্রতিকাটি লিখেছে, মার্টিনেল্লির গোলটি ছিল ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্ত, যা ব্রাজিলের টুর্নামেন্টে টিকে থাকার পথ খুলে দেয়। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দর্শক, সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আমরা আছি ইনস্টাগ্রামেও। সেই সঙ্গে সবশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ।